নমস্কার, আমি পায়েল। আপনারা দেখছেন বর্তমান নিউজ টিভি। আজ 25শে এপ্রিল শনিবার রইল আজকের সবচেয়ে বড় 50টি প্রধান খবর। দেখে নিন এক নজরে আজকের সংবাদ শিরোনামগুলি। পানিহাটিতে অভয় আর মায়ের মাথায় হাত, মোদির পাশে দাঁড়িয়ে বললেন চৌঠা মের পর সব ফাইল খুলবে। গোল্লা পাবেন বিজেপিকে বিধে মমতার চ্যালেঞ্জ, রেজাল্টটা বেরোলে মিলিয়ে নেবেন, গর্জনের ফল কি হয় আগেও দেখিয়েছি। নির্বাচনের পরের দিন তৃণমূল বিজেপির সংঘর্ষে ফের উত্তপ্ত ময়না, ঝরল রক্ত, মহিলাদের শ্লীলতাহানি, আহত দুই পক্ষের বহু। ডাইনি অপবাদে বৃদ্ধাকে নগ্ন করে মারধর ও মলমূত্র পান, রায়গঞ্জে ওঝার নিদানে নারকীয় অত্যাচার। জল্পনার অবসান, শেষ পর্যন্ত আপ ছেড়ে বিজেপিতে যোগ রাঘব চাড্ডার, সঙ্গী আরো 6 আপ সাংসদ। আমরা তো সুনামি দেখতে পাচ্ছি, প্রথম দফায় 152-র মধ্যে 110টাই পাচ্ছে বিজেপি, আত্মবিশ্বাসী ঘোষণা শাহের। যদি বিজেপি 200টি আসন পায় তাহলে আমি আমার চুল দাড়ি গোফ একদিক থেকে কামিয়ে গোটা বোলপুর শহর ঘুরব, চ্যালেঞ্জ অনুব্রতর। ফের জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের দাবিতে সরব বিরোধীরা, রাজ্যসভায় ফের জমা পড়ল নতুন ইমপিচমেন্ট নোটিশ। ভোটের 48 ঘন্টা আগে বাইকে বিধিনিষেধ নয়, কমিশনের বিজ্ঞপ্তিতে মান্যতা দিল না হাইকোর্ট, করে দিল সংশোধনও। টিকিট না দিলেও বড়সড় পুরস্কার, অশোক লাহিড়ীকে নীতি আয়োগের বিরাট পদে বসালো মোদী সরকার। প্রথম দফাতেই সেঞ্চুরি পার করে দিয়েছে তৃণমূল, দাবি অভিষেকের, শাহকে চ্যালেঞ্জ, 4 তারিখ পর্যন্ত এখানে থাকুন। আমতায় সুকান্তর র্যালিতে তুল কালাম, জয় বাংলা স্লোগান, কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি। নাবালিকা অপহরণ, 3 দিন আটকে রেখে শিলিগুড়ি পাচারের ছক, বাহিচায় হানা দিয়ে বোনকে উদ্ধার করলো দাদা। চিকিৎসককে না জানিয়ে প্রসবের সিদ্ধান্ত নার্সের, সদ্যজাত মৃত্যুতে উত্তপ্ত হিঙ্গলগঞ্জ। পাঞ্জাবের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা, রাঘব চাড্ডা বিজেপিতে যাওয়ায় এক লাইনে প্রতিক্রিয়া কেজরিওয়ালের। মোদি তো যমুনায় ছবি তুলতে পারেন না, মোদির গঙ্গা বিহার নিয়ে কটাক্ষ তৃণমূলের। শান্তিপূর্ণ প্রথম দফার ভোটের পর অশান্তির ছবি, ইভিএম বদলের অভিযোগ, পোলিং এজেন্টকে মারধর। ওকে সব দিলাম তাও বিজেপির কোলে গিয়ে বসে পড়ল, রাঘব চাড্ডার দলবল নিয়ে তীব্র আক্রমণ আপের। গুজরাটের নেতা বাংলায় এসে হুমকি দিচ্ছে, শাহকে পাল্টা চ্যালেঞ্জ অভিষেকের, 15 নয় মাত্র 10 দিন থেকে যাওয়ার অনুরোধ। বাংলায় এসআইআর বিরোধী ভোট পড়েছে, তৃণমূলের প্রচারে রাজ্যে আসার আগে দাবি কেজরির। মমতা বাংলা বিহারীদের জন্য অনেক কিছু করেছেন, আবার জিতবেন দিদি, বাংলায় ভোট প্রচারে এসে জানালেন তেজস্বী যাদব। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দেশ বিরোধী স্লোগান, পড়াশোনার বদলে অরাজকতা, বারুইপুরের সভায় সরব মোদি। নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেলেন বাবা ছেলে, দাঁতনের ঘাটে সাইকেল, পোশাক দেখে খোঁজ শুরু বড় ছেলের। ওখানে নাকি নৈরাজ্য চলছে, তুমি 1 পয়সাও দিয়েছো? যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রসঙ্গে মোদিকে আক্রমণ মমতার। নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান হচ্ছেন অশোক লাহিড়ী, বালুরঘাট বিধানসভার বিধায়ককে বড় পদ দিল বিজেপি। 27 লাখ আবেদনের মধ্যে মাত্র 136 আবেদনের নিষ্পত্তি, ট্রাইব্যুনাল নিয়ে কি পরামর্শ সুপ্রিম কোর্টের। দ্বিতীয় দফার ভোটের আগে আচমকায় প্রসেনজিতের বাড়িতে বালিগঞ্জের বাম প্রার্থী আফরিন, শেষ বেলায় নতুন সমীকরণ। দ্বিতীয় দফায় আরো কড়া কমিশন, শান্তিপূর্ণ ভোট করাতে আসছে অতিরিক্ত আরো 10 পুলিশ পর্যবেক্ষক। রাজনৈতিক আঁতাতের অভিযোগ, অমিত শাহের সভার আগে হিঙ্গলগঞ্জের ওসিকে সাসপেন্ড করলো নির্বাচন কমিশন। চিকিৎসককে কুপিয়ে খুন করে থানায় আত্মসমর্পণ পরিচারিকার, বালিতে বাড়ি থেকে উদ্ধার রক্তাক্ত দেহ। দিনে যখন তখন স্ট্রং রুমে সিসিটিভি বন্ধ, ইভিএম কারচুপির আশঙ্কায় কোচবিহারের রাস্তায় বিক্ষোভ তৃণমূলের। শান্তিনিকেতনে হোমের আড়ালে দেহ ব্যবসা, নাবালিকাকে লাগাতার ধর্ষণে অভিযুক্ত নিরাপত্তা রক্ষী সহ 2। নন্দীগ্রামে হাঁটছেন শুভেন্দু, লক্ষ্যে স্থির পবিত্র, ভোটের পর দিনও জোরালো দাবি তৃণমূলের। মা বোনেরা প্রাণ ভরে দিদিকে ভোট দিয়েছে, তৃণমূলের জয় নিয়ে আত্মবিশ্বাসী জুন মালিয়া। ভোট শেষের পর এলো ভোটার স্লিপ, বিএলওকে আটকে চাঁচলে চলল বিক্ষোভ।
কোনো ভদ্র সভ্য শিক্ষিত লোক বিজেপি করে না, তবে কারা করে এই দল? জনসভা থেকে বার্তা অভিষেকের। 7 সংখ্যাতেই লুকিয়ে রাঘবের নিখুঁত অঙ্ক। বিদ্রোহী সাংসদদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নিতে পারবেন না কেজরিওয়াল? ববির মা ব্রাহ্মণ, বাবা মুসলমান, এটাই ভারতবর্ষ। ও আমার মাকেও রক্ত দিয়েছিল। ফেরহাদ হাকিমের ভোট প্রচারে আবেগ ঘন মমতা। হরিয়ানায় ভয়ঙ্কর দৃশ্য, বিয়ে বাড়ির শুট করছিলেন ফটোগ্রাফার, আচমকা গাড়ির ধাক্কায় ছিটকে গিয়ে পড়লেন, ঘটনাস্থলেই মৃত্যু। আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ রইল, আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক, সংক্ষিপ্ত এবং নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। আমাদের এই ছোট্ট চেষ্টাকে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে একটি লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বার্তা দিন। এবার এক এক করে দেখে নেব বিস্তারিত খবর। যদি বিজেপি 200টি আসন পায় তাহলে আমি আমার চুল, দাড়ি ও গোঁফ একদিক থেকে কামিয়ে গোটা বোলপুর শহর ঘুরবো, চ্যালেঞ্জ অনুব্রতর। প্রথম দফা ভোটের পরই বিস্ফোরক অনুব্রত মণ্ডল। বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত জানিয়েছেন, গতকাল তার দেওয়া বক্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। তিনি স্পষ্ট করে বলেন, তার মন্তব্যের প্রকৃত অর্থ বিকৃত করা হয়েছে। তিনি বলেন, যদি বিজেপি 200টি আসন পায় তাহলে আমি আমার চুল, দাড়ি ও গোঁফ একদিক থেকে কামিয়ে গোটা বোলপুর শহর ঘুরবো। পাশাপাশি তার দাবি, সিপিএম এবারের নির্বাচনে একটিও আসন পাবে না এবং তারা শূন্যতেই থেমে যাবে। তার কথায় রয়্যাল বেঙ্গল টাইগার ঝাঁপিয়ে পড়েছে, তাই সবাই ভয়ে দূরে সরে পালাচ্ছে। এই মন্তব্যের মাধ্যমে তিনি রাজনৈতিক পরিস্থিতির ইঙ্গিত দেন। বীরভূমের দুর্দণ্ড প্রতাপ নেতা অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট আজ থেকে কয়েক বছর পিছিয়ে গেলে অনুব্রত মণ্ডলের এক একটা ডায়লগ এবং হুঙ্কারে কেঁপে উঠত বীরভূম জেলার তৃণমূল নেতৃত্বরা। লোকসভা, পৌরসভা অথবা বিধানসভা নির্বাচনে অনুব্রত মণ্ডলকে দেখা যেত একদম দাবাং রূপে। সেই কারণে অনুব্রত মণ্ডলকে 2021 সালে বিধানসভা নির্বাচনে নজরবন্দি করেছিল নির্বাচন কমিশন। তবে সেই সময় নির্বাচন কমিশনের নজর এড়িয়ে দেদার ভোট করিয়েছিলেন কেষ্ট। তবে চলতি বছর বিধানসভা নির্বাচনে অনুব্রত মণ্ডলের উপর আর নজর ছিল না নির্বাচন কমিশনের। একদিকে যখন সমস্ত রাজনৈতিক দলের নেতৃত্বরা ভোট নিয়ে ব্যস্ত, তখন সারাদিন অন্তরালেই কাটালেন কেষ্ট। লোকচক্ষুর আড়ালে বোলপুরের সেই তৃণমূল কার্যালয়েই বন্দী হয়ে রইলেন তিনি। গোটা সময় তাকে ঘিরে থাকলেন জনা 5 তার অনুগামী এবং কর্মী সমর্থকরা। ভোটের পরের দিন উত্তপ্ত ময়না, ঝরল রক্ত। তৃণমূল বিজেপি সংঘর্ষে আহত বেশ কয়েকজন। প্রথম দফার নির্বাচন ছিল 23 এপ্রিল বৃহস্পতিবার। ভোটের পরের দিন ফের উত্তপ্ত ময়না, ঝরল রক্ত। তৃণমূল বিজেপি সংঘর্ষে আহত দুই পক্ষের বেশ কয়েকজন। আহতরা ভর্তি তাম্রলিপ্ত মেডিকেল কলেজ হাসপাতালে। গতকাল রাতের পর ফের উত্তপ্ত ময়না। তৃণমূল বিজেপি সংঘর্ষে আহত একাধিক, ঝরল রক্ত। মহিলাদের শ্লীলতাহানি, মারধরের অভিযোগ ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। ময়নার বাগচার সাঁইথিয়া পুল এলাকায় বিজেপি তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত হলো এলাকা। আক্রান্ত তৃণমূল কর্মী সমর্থকদের অভিযোগ, গতকাল রাতে তাদের বাড়ি ঘর ভাঙচুর করেন বিজেপি কর্মী সমর্থকেরা। তারা পুলিশে অভিযোগ করেন। তারপরে সকাল থেকে প্রায় 250 থেকে 300 বিজেপি কর্মী তাদের বাড়ি গিয়ে মারধর শুরু করেন। বাড়ির মহিলাদের কাপড় ছিঁড়ে দেওয়া হয়, মারধর করা হয় তাদেরকেও। লোহার রড দিয়ে মারধর চলে, এমনটাই অভিযোগ। এর জেরে 4 জনকে গুরুতর জখম অবস্থায় ময়না ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। অপরদিকে বিজেপি কর্মীদের অভিযোগ, তারা ওই এলাকায় আড্ডা মারছিলেন। হঠাৎ স্থানীয় তৃণমূল নেতা এবং তার স্ত্রী সহ বেশ কিছু তৃণমূল কর্মী তাদের উপর হামলা চালান। রড দিয়ে মারধর করে তাদের হাত পা ফাটিয়ে দেন। ঘটনায় 3 বিজেপি কর্মী জখম হন। গুরুতর অবস্থায় একজনকে তমলুক মেডিকেল কলেজে নিয়ে আসা হয়েছে। ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ও ময়না থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে ময়না বিধানসভার বিদায়ী বিধায়ক, এবারেও বিজেপির টিকিটে ভোটে লড়া অশোক ডিন্ডা গুরুতর অভিযোগ করেছেন। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে ডিন্ডা বলেছেন, ইভিএম এ বিজেপির প্রতীক নাম্বারে কালি লাগিয়ে দেওয়া হয়েছে, কাগজ ছেঁটে দেওয়া হয়েছে যাতে ভোটাররা বিভ্রান্ত হন, যাতে কেউ বিজেপিকে ভোট দিতে না পারেন। আমি ভোটারদের বলবো, এইসব ফাঁদে পা দেবেন না, বিভ্রান্ত হবেন না, ধৈর্য ধরে ভোট দিন। 7 সংখ্যাতেই লুকিয়ে রাঘবের নিখুঁত অঙ্ক। বিদ্রোহী সাংসদদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নিতে পারবেন না কেজরিওয়াল? একা নয়, সঙ্গে রাজ্যসভার আরো 6 জন সাংসদকে নিয়ে বিজেপিতে যোগ দিচ্ছেন কিছুদিন আগে পর্যন্ত আম আদমি পার্টির অন্যতম জনপ্রিয় মুখ রাঘব চড্ঢা। গত কয়েক সপ্তাহ ধরে রাঘব চড্ঢার সঙ্গে আপ নেতৃত্বের সংঘাতের পরেই তরুণ এই সাংসদের সঙ্গে অরবিন্দ কেজরিওয়ালের দলের সম্পর্ক ছিন্ন হওয়া সময়ের অপেক্ষা ছিল। কিন্তু 6 জন সাংসদকে নিয়ে রাঘব চড্ঢার বিজেপিতে যোগদানের মধ্যে নিখুঁত অঙ্ক দেখতে পাচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কারণ রাজ্যসভায় আপের 10 জন সাংসদ ছিলেন, তার মধ্যেই 7 জন
সাংসদ দল ছাড়ার অর্থ 2/3 সাংসদই আপ ছাড়লেন। আর এখানেই নিখুঁত অঙ্কের হিসেব স্পষ্ট, সাংসদরা দল বদল করলে স্বভাবতই দলত্যাগ বিরোধী আইন প্রয়োগ করার চেষ্টা করবে আপ। ভারতীয় সংবিধানের 10ম তফসিল অনুযায়ী কোনো সাংসদ দল বদল করলে তাকে সদস্য পদ চলে যাওয়ার কথা, কিন্তু এই আইন কার্যকর হয় ব্যক্তিগত দল বদলের ক্ষেত্রে। কিন্তু ওই 10 নম্বর তফসিলেই 4 নম্বর প্যারাগ্রাফ অনুযায়ী আইনসভা অথবা সংসদ সংশ্লিষ্ট দলের জনপ্রতিনিধিদের 2/3 যদি দল বদল করেন তাহলে তাদের বিরুদ্ধে এই দলত্যাগ বিরোধী আইন কার্যকর হবে না। ফলে 7 জন যদি একসঙ্গে দল বদল করেন সেক্ষেত্রে সংসদ থেকে তাদের বহিষ্কারের দাবিও জানাতে পারবে না আপ। ফলে দল বদল করেও সাংসদ থেকে যাবেন রাঘব চাড্ডা, হরভজন সিং, স্বাতী মালিওয়ালরা। রাজ্যসভায় অরবিন্দ কেজরিওয়ালের শক্তি অনেকটা কমলেও শক্তি বৃদ্ধি হবে বিজেপির। যে সাংসদরা বিজেপিতে যোগ দিচ্ছেন বলে রাঘব চাড্ডা দাবি করেছেন তাদের মধ্যে তিনি নিজে ছাড়াও রয়েছেন স্বাতী মালিওয়াল, প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং, সন্দীপ পাঠক, অশোক মিত্তাল, রাজেন্দর গুপ্তা এবং বিক্রম সাহানি। জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ফের ইমপিচমেন্ট নোটিশ, 9টি সুনির্দিষ্ট অভিযোগ। কি সেগুলি? দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ফের ইমপিচমেন্ট নোটিশ জমা পড়লো। এবার সরাসরি রাজ্যসভায় এই সংক্রান্ত নোটিশ জমা পড়েছে। শুক্রবার রাজ্যসভার সেক্রেটারি জেনারেলের কাছে 73 জন সাংসদের স্বাক্ষর সংবলিত এই নোটিশ জমা দেওয়া হয়েছে। কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ এই খবরের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুনির্দিষ্ট 9টি অভিযোগ আনা হয়েছে। তার বিরুদ্ধে দুর্ব্যবহার করার অভিযোগও তোলা হয়েছে। জয়রাম রমেশের দাবি, মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আনা এই 9টি অভিযোগ সবিস্তার প্রমাণ রয়েছে যা কোনোভাবেই এড়িয়ে যাওয়া সম্ভব নয়। জ্ঞানেশকে অপসারণের দাবিতে বিরোধী সাংসদরা প্রথমে যে নোটিশ দিয়েছিলেন তাতে তার বিরুদ্ধে নানা সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছিল। তার মধ্যে অন্যতম তার নিয়োগ প্রক্রিয়ার অনিয়ম ছিল। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের অভিযোগ। তাছাড়া গত বছর নিয়োগ প্যানেলের বৈঠকে জ্ঞানেশের নামে আপত্তি জানিয়ে রাহুল যে ডিসেন্ট নোট দিয়েছিলেন তারও উল্লেখ ছিল নোটিশে। আনা হয়েছিল ভোটে কারচুপিতে মদত দেওয়ার অভিযোগও। সেখানে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এসআইআর নিয়েও আপত্তি তোলা হয়েছিল। এর আগে গত 12ই মার্চ সংসদের 2 কক্ষেই ইমপিচমেন্ট নোটিশ দেওয়া হয়েছিল, যেখানে 193 জন সাংসদ সই করেছিলেন। কিন্তু লোকসভার স্পিকার ওম বিড়লা এবং রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন সেই নোটিশ খারিজ করে দেন। সাংবিধানিক নিয়ম অনুযায়ী এই প্রক্রিয়া শুরু করতে অন্তত 100 জন সাংসদের সমর্থন প্রয়োজন হয়। এবার সেই লক্ষ্য পূরণেই তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি ও ডিএমকের মতো ইন্ডিয়া জোটের শরিকরা একজোট হয়ে দ্বিতীয়বার এই তোড়জোড় শুরু করেছে। পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যের বিধানসভা নির্বাচন চলাকালীন এই পদক্ষেপ জাতীয় রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। রাজ্যসভার এই নতুন নোটিশ কি শেষ পর্যন্ত আলোচনার টেবিলে উঠবে নাকি আবারও খারিজ হবে প্রযুক্তিগত কারণে, সেই দিকেই তাকিয়ে গোটা দেশ। ডাইনি অপবাদে বৃদ্ধাকে নগ্ন করে মলমূত্র পান, রায়গঞ্জে ওঝার নিদানে নারকীয় অত্যাচার। একবিংশ শতাব্দীতেও কুসংস্কারের অন্ধকার যে কতটা ভয়ঙ্কর হতে পারে তারই এক নৃশংস উদাহরণ সামনে এলো রায়গঞ্জের কাছে কানাইপুর এলাকায়। ডাইনি অপবাদ দিয়ে 64 বছরের এক বৃদ্ধাকে নগ্ন করে মারধর ও জোর করে মলমূত্র খাওয়ানোর অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। গুরুতর জখম অবস্থায় বর্তমানে তিনি রায়গঞ্জ মেডিকেল কলেজের চিকিৎসাধীন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত 1 মাস ধরে গ্রামে কয়েকজন শিশু অসুস্থ হয়ে পড়ছিল এবং সম্প্রতি এক যুবকের মৃত্যু হয়। এর জেরে গ্রামে অশুভ শক্তির সন্দেহ ছড়ায়। অভিযোগ, গ্রামের কিছু প্রভাবশালী ব্যক্তি সালিশি সভা ডেকে হেমাতাবাদ থেকে এক ওঝাকে নিয়ে আসে। সেই ওঝা ওই বৃদ্ধাকেই ডাইনি বলে চিহ্নিত করে এবং তাকে শাস্তি দেওয়ার নিদান দেয়। ওঝার নির্দেশ মেনে গত বৃহস্পতিবার রাতে অভিযুক্তরা বৃদ্ধাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে একটি ঘরে আটকে রাখে। অভিযোগ, সেখানে তাকে নগ্ন করে হাত পা বেঁধে বেধড়ক মারধর করা হয় এবং জোর করে মলমূত্র খাওয়ানো হয়। এমনকি তাকে খুন করার পরিকল্পনাও ছিল বলে জানা গেছে। শুক্রবার সকালে খবর পেয়ে বৃদ্ধার মেয়ে এসে তাকে উদ্ধার করেন এবং পুলিশি সহায়তায় হাসপাতালে ভর্তি করেন। নির্যাতিতার দাবি, প্রায় 10 বছর আগে তার স্বামীকেও একইভাবে ডাইনি অপবাদ দিয়ে পিটিয়ে খুন করা হয়েছিল। ঘটনায় একাধিক অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। উত্তর দিনাজপুর জেলার পুলিশ জানিয়েছে তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।
টিকিট না দিলেও বড়সড় পুরস্কার, অশোক লাহিড়ীকে নীতি আয়োগের বিরাট পদে বসালো মোদীর সরকার। বিধানসভা নির্বাচনে টিকিট দেয়নি বিজেপি, কিন্তু বিদায়ী বিধায়ক অশোক লাহিড়ীকে বড়সড় পুরস্কার দিল মোদীর সরকার। জানা গিয়েছে নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান হতে চলেছেন এই বিখ্যাত অর্থনীতিবিদ। উল্লেখ্য, ভারত সরকারের অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে অতীতে কাজ করেছেন তিনি। গত বছর বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে জিতেছেন। এবার কেন্দ্রের বড়সড় পদে বসতে চলেছেন তিনি। নীতি আয়োগের নেতৃত্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং তার ডেপুটি হিসেবে কাজ করবেন অশোক। তার আগে নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান ছিলেন সুমন বেরি। উল্লেখ্য, পদমর্যাদার নিরিখে নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান একজন ক্যাবিনেট মন্ত্রীর সমকক্ষ। অর্থাৎ চলতি বিধানসভা নির্বাচনে অশোককে টিকিট না দিলেও তাকে বিরাট পদ দিল বিজেপি সরকার। প্রসঙ্গত, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট কেন্দ্রে গতবার জিতেছিল অশোক, কিন্তু এবারের বিধানসভা নির্বাচনে তাকে প্রার্থী করেনি গেরুয়া শিবির। স্রেফ অশোক নন, ভোটের বাংলা থেকে বিজ্ঞানী গোবর্ধন দাসকেও নীতি আয়োগের অন্তর্ভুক্ত করা হয়েছে সদস্য হিসেবে। গত বছর বিধানসভা নির্বাচনে পূর্ব বর্ধমানের পূর্বস্থলী উত্তর কেন্দ্রে গোবর্ধনকে প্রার্থী করেছিল বিজেপি, কিন্তু ভোটে জিততে পারেননি গোবর্ধন। এবারের ভোটে তাকেও টিকিট দেয়নি গেরুয়া শিবির, কিন্তু নীতি আয়োগের সদস্য হতে চলেছেন তিনি। বাংলায় 2 দফা ভোটের মাঝখানে 2 বাঙালিকে নীতি আয়োগের অন্তর্ভুক্ত করার মধ্যে অনেকেই নির্বাচনী রাজনীতির ছায়া দেখছেন। সাহস থাকলে 4 তারিখ পর্যন্ত রাজ্যে থাকুন, অমিত শাহকে চ্যালেঞ্জ অভিষেকের। বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট মিটতেই রাজনৈতিক পারদ তুঙ্গে। শুক্রবার হাওড়ার জগৎবল্লভপুরের নির্বাচনী সভা থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করলেন, প্রথম দফাতেই তৃণমূল কংগ্রেস 100-র বেশি আসন জয় নিশ্চিত করে ফেলেছে। একই সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কড়া ভাষায় আক্রমণ করে আগামী 4 জুন পর্যন্ত বাংলায় থাকার চ্যালেঞ্জ ছুড়েছেন তিনি। বৃহস্পতিবার রাজ্যের 152টি আসনে প্রথম দফার ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। সেই ভোটের চুলচেরা বিশ্লেষণ শেষে অভিষেক বলেন, আমি জ্যোতিষী নই, কিন্তু আমার রাজনৈতিক পূর্বাভাস কখনো বিফলে যায় না। 2021 বা 2024 সব ক্ষেত্রেই তা মিলেছে। আমি আজ বলে যাচ্ছি, প্রথম দফাতেই তৃণমূল সেঞ্চুরি পার করে দিয়েছে। প্রথম দফার ভোটদানের হার 91.58% নিয়ে তৃণমূল যে অত্যন্ত আত্মবিশ্বাসী, এদিনের অভিষেকের কথাতেই তা স্পষ্ট হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এদিন দাবি করেছিলেন 152টি আসনের মধ্যে বিজেপি অন্তত 110টিতে জয়ী হবে। সেই দাবির পাল্টা দিয়ে অভিষেক বলেন, বিজেপি শিবিরে ইতিমধ্যেই আতঙ্ক শুরু হয়েছে। বাংলায় এসে মানুষকে উল্টে ঝুলিয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে শুধু মাথা ঠান্ডা রেখে জল খেতে বলেছিলাম, তাতেই উনি মনে করছেন আমি গালাগালি দিয়েছি। এরপরে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে তিনি বলেন, যদি সৎ সাহস থাকে তবে 4 মে ভোটের ফল ঘোষণা পর্যন্ত বাংলায় থাকুন। বিজেপি আক্রমণাত্মক প্রচারের পাল্টা দিয়ে অভিষেক এদিন বলেন, যারা বলেছিলেন 23 বা 29 তারিখের মধ্যে বাঙালিদের ঘরে ঢুকিয়ে দেবেন, তারা আসলে ছটপট করছেন। আমাদের জন্মভূমিতে এসে গুজরাটের গুন্ডারা দাদাগিরি দেখাবে, এটা মানুষ মেনে নেবে না। দ্বিতীয় দফার আগে তার বক্তব্য রাজনৈতিক মহলে নতুন করে উত্তাপ বাড়িয়েছে। যমুনাকে সামলাতে পারে না আর আমাদের গঙ্গায় এসে ফটো তোলেন, মোদীর গঙ্গা বিহারকে কটাক্ষ মমতার। বাংলার গঙ্গা বনাম দিল্লির যমুনা, রাজনীতির ময়দানে এবার নদী দূষণ এবং খাদ্যাভ্যাসকে হাতিয়ার করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নজিরবিহীন আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার হাওড়ার জনসভা থেকে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক গঙ্গা বিহার এবং ঝালমুড়ি খাওয়ার ঘটনাকে কড়া ভাষায় বিঁধলেন তিনি। প্রধানমন্ত্রীর গঙ্গায় নৌকা ভ্রমণকে নিছক ফটো সেশন বলে দেখে দিয়েছেন মমতা। এদিন তিনি বলেন, বাংলার গঙ্গা পরিষ্কার, তাই এখানে নৌকা বিহার করে হাওয়া খাচ্ছেন, স্বাগত। কিন্তু সাহস থাকলে একবার দিল্লির যমুনা নদীতে গিয়ে ডুব দিয়ে আসুন। দিল্লির যমুনার দূষণ পরিস্থিতি তুলে ধরে মমতার খোঁচা, যমুনা পুরো পলিউটেড, নিজের ঘরের নদী সামলাতে পারেন না আর এখানে এসে গঙ্গায় ছবি তোলেন। সরাসরি প্রধানমন্ত্রীকে আক্রমণ করে তিনি প্রশ্ন তোলেন, বাঙালি দেখলেই অনুপ্রবেশকারী বলছেন, পাঞ্জাবিদের বলছেন খালিস্তানি আর মুসলিমদের পাকিস্তানি। আপনি কে হরিদাস? মোদী সম্প্রতি রাজ্যে সম্প্রচারে এসে ঝালমুড়ি খেয়েছেন। এই প্রসঙ্গ টেনে মমতা দাবি করেন, প্রধানমন্ত্রী ঝালমুড়ি খাওয়া আসলে সাজানো নাটক। মুখ্যমন্ত্রী বলেন, এখানে এসে বলছে ঝালমুড়ি খাচ্ছে, আসল রহস্য জানেন? ওটা বাড়িতে বানানো। তারপরেই মমতা মাছ ভাত খাওয়ার প্রস্তাব দেন, বলেন একবার মাছ ভাত খেয়ে দেখবেন নাকি? কথা দিচ্ছি আমি রান্না করে দেব। নাবালিকা অপহরণ, 3 দিন আটকে রেখে শিলিগুড়ি পাচারের ছক, বাহিচায় হানা দিয়ে বোনকে উদ্ধার করলো দাদা।
বছর 17-র এক নাবালিকাকে অপহরণ করা হলো। এরপর 3 দিন ধরে তাকে লুকিয়ে রাখা হলো পার্বতীরাম বাহিচার একটি বাড়িতে। অভিযোগ, ভোটের কড়াকড়ি কেটে যেতেই শুক্রবার ওই নাবালিকাকে শিলিগুড়ি নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল অভিযুক্তদের। কিন্তু তার আগেই গোপন সূত্রে খবর পেয়ে নাবালিকার পরিবার বাহিচার ওই বাড়িতে হানা দিয়ে মেয়েটিকে উদ্ধার করে এবং ঘটনাস্থল থেকেই 3 জন অভিযুক্তকে হাতে নাতে ধরে ফেলে। পরে পুলিশ এসে দ্রুত 3 জনকে আটক করে। পরিবার সূত্রে জানা যায়, নাবালিকার 18 বছর পূর্ণ হতে এখনো প্রায় 6 মাস বাকি ছিল। ইতিমধ্যেই কিসমত রামকৃষ্ণপুর এলাকার এক তরুণের সঙ্গে তার বিয়ে ঠিক করেছিল পরিবার। 5 মাস পর নাবালিকার বয়স 18 পেরোলেই আগামী শীতে এই বিয়ের পরিকল্পনা ছিল। কিন্তু তার আগেই এই অপহরণের ঘটনায় পরিবারে আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়। নাবালিকার দাদা নয়ন বর্মন জানান, আমার বোনকে জোর করে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। আমরা বিষয়টি নিয়ে বালুরঘাট থানায় লিখিত অভিযোগও দায়ের করি। পরে গোপন সূত্রে জানতে পারি বাহিচার একটি বাড়িতে তাকে লুকিয়ে রাখা হয়েছে। আমরা সেখানে গিয়ে বোনকে উদ্ধার করি। অভিযুক্তদের উদ্দেশ্য ছিল তাকে শিলিগুড়ি নিয়ে যাওয়া। ঘটনাস্থলে পৌঁছে পতিরাম থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উত্তম পাল ও অঞ্জলি পাল সহ মোট 3 জন অভিযুক্তকে আটক করে। এই ঘটনায় গোটা বাহিচা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ আপডেট। আরও নতুন খবর ও বিশ্লেষণ নিয়ে খুব শিগগিরই আবার হাজির হব। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনারা দেখছিলেন বর্তমান নিউজ টিভি। ধন্যবাদ।